হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট 8। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই ক্লাসটিতে থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশন পাবে, এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, প্রেজেন্ট ডিজি অফ সিআইএসএফ নীনা সিং। এখন স্টুডেন্টস আমাদের জানতে হবে ডিজি কি। আমাদের ভারতবর্ষে তো প্রত্যেকটা স্টেটের তো নিজস্ব পুলিশ রয়েছে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের আসাম পুলিশ, আমাদের সিকিম পুলিশ, সেরকমই আমাদের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যেরকম পুলিশ রয়েছে সেরকম যে এই যে সিআইএসএফ তারও নিজস্ব ডিজি রয়েছে। তো ডিজির সম্পূর্ণ কথাটি হলো ডাইরেক্টর জেনারেল, এবং যে পরবর্তী আমাদের যে সিআইএসএফ, এই সিআইএসএফ এর সম্পূর্ণ কথাটি হলো আমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো এখন আমাদের জানতে হবে এই যে সিআইএসএফ এর মেন কাজ কি। আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন হেরিটেজ বিল্ডিং, দেন আমাদের বড় বড় আমাদের অফিস বিল্ডিং, দেন আমাদের এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন সমস্ত কিছু রয়েছে। তো সেইগুলিকে যারা পাহারা দেয় তারাই হলো আমাদের এই সিআইএসএফ। তো আমাদের এই যে সিআইএসএফ তার প্রেজেন্ট ডিজিকে নীনা সিং। তো আশা করি তোমরা স্টুডেন্টস এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের আমাদের দ্বিতীয় ইনফরমেশন, প্রেজেন্ট ডিজিপি অফ মহারাষ্ট্র পুলিশ রশ্মি শুক্লা। তো আমাদের যে স্টেটগুলো তো নিজস্ব আমাদের যেরকম পুলিশ কমিশনার থেকে, আমাদের যেরকম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থাকে, সেরকম ডিজিপিও থাকে, যার সম্পূর্ণ কথাটি হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তো আমাদের এই যে মহারাষ্ট্র পুলিশ তার ডিজিপিকে রশ্মি শুক্লা। আমাদের নেক্সট ইনফরমেশন, ন্যাশনাল স্পোর্টস ডে। কি স্টুডেন্টস? 21 অগস্ট অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ধ্যানচাঁদ। আমাদের তো আমাদের যে ভারতবর্ষে তো বিভিন্ন রকমের আমাদের ডে সেলিব্রেট হয়, যেরকম আমাদের এইডস ডে, দেন আমাদের ডক্টরস ডে, দেন আমাদের টিচার্স ডে, সেরকমই আমরা একটি ডে সেলিব্রেট করি, ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় খেল দিবস। এবং সেটি কবে অনুষ্ঠিত হয়? 21শে অগস্ট। এবং সেটি আমাদের যে আমাদের যে জন্ম শতবার্ষিকীতে অনুষ্ঠিত হয়, আমাদের যে ধ্যানচাঁদ, যাকে আমাদের হকির জাদুকর বলা হয়, তার জন্মদিনে আমরা এই যে ন্যাশনাল স্পোর্টস ডে এটিকে সেলিব্রেট করি। তো স্টুডেন্টস, আমাদের এই যে জাদুকর সম্পর্কে জানতে গেলে আমাদের আরেকটি ইনফরমেশন মাথায় আসে, সেটি কি? আমাদের যে ম্যাজিকের জাদুকর কে, তিনি ডক্টর পিসি সরকার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে, এবং তোমরা সমস্ত রকম ইনফরমেশন কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ সমস্ত রকমের যে আমি যে পিডিএফগুলি তোমাদের যেগুলো প্রোভাইড করি, সেখানে তো সমস্ত ইনফরমেশন আমি প্রোভাইড করা সম্ভব হয় না। তো তোমরা সেই ইনফরমেশনগুলো নোট ডাউন করে রাখবে। তো আজকের পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্র স্পোর্টস ডে কবে স্টুডেন্টস? 15 জানুয়ারি। আমাদের ভারতবর্ষে তো প্রত্যেকটা স্টেটে তো নিজস্ব স্পোর্টস ডে রয়েছে, খেলার দিন তো রয়েছে। তো সেরকমই আমাদের যে মহারাষ্ট্র, তারও একটি নিজস্ব স্পোর্টস ডে রয়েছে। তো স্টুডেন্টস, তোমরা আশা করি এই ইনফরমেশনটিও বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, ফার্স্ট মেডেল ইন অলিম্পিক রেসলিং, কেডি যাদব ইন 1952 in Helsinki Summer Olympic and his nickname was Pocket Dynamo. তো তোমরা তো সকলেই রেসলিং খেলা দেখেছো, বা রেসলিং খেলার সাথে অনেকে যুক্ত, বা যাকে তোমরা বাংলায় কুস্তিও বলা হয়। তো আমাদের যে অলিম্পিকে কুস্তিতে প্রথম কে মেডেল পেয়েছিলেন? তিনি হলেন আমাদের কেডি যাদব। এবং তিনি কত সালে প্রথম আমাদের যে মেডেল পেয়েছিলেন? তিনি 1952 সালে ফিনল্যান্ডের যে হেলসিঙ্কি, সেই হেলসিঙ্কিতে যে সামার অলিম্পিকটি করা হয়েছিল, সেই সামার ক্যাপিটালে তিনি আমাদের এই অলিম্পিক মেডেলটি পেয়েছিলেন। এবং তাকে আমরা কি নামে পরিচিত স্টুডেন্টস? তাকে আমরা পকেট ডায়নামো নামেও তিনি আমাদের কাছে পরিচিত।
তাহলে আমাদের যদি বলা হয় পকেট ডায়নামো নামে কে পরিচিত, তিনি হলেন কেডি যাদব। আমাদের নেক্সট ইনফরমেশন, ডিজিটাল হেলথ কার্ড, ইউপি গভর্নমেন্ট ফর প্রাইমারি স্কুল স্টুডেন্টস। তো স্টুডেন্টস প্রত্যেকটা হচ্ছে রাজ্যে তো নিজস্ব হেলথ কার্ড রয়েছে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড, আমাদের উড়িষ্যাতে হচ্ছে ক্ষেত্রে উৎকলা স্বাস্থ্য কার্ড, সেরকম আমাদের যে উত্তরপ্রদেশ তার ক্ষেত্রেও তো হচ্ছে নিজস্ব হেলথ কার্ড রয়েছে। এবং বর্তমানে আমাদের তো সমস্ত ইনফরমেশনই আমাদের ডিজিটালে করা হয়, কারণ আমাদের নরেন্দ্র মোদী তো ডিজিটালাইজেশন তো উনি করেই দিয়েছেন সমস্ত কিছু। তো সেই জন্যে আমাদের যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বা আমাদের যে একেবারে যে নিম্ন স্তরের যে আমাদের শিক্ষাতে হচ্ছে ব্যবস্থা, সেই নিম্ন স্তরের শিক্ষাতে হচ্ছে ব্যবস্থাতে সেই সব হচ্ছে স্টুডেন্টদের সুরক্ষাতে হচ্ছে জন্যে যে হেলথ কার্ডটি চালু করেছে, সেই হেলথ কার্ডটি তারা ডিজিটাল হেলথ কার্ড বা সম্পূর্ণভাবে ডিজিটালভাবে সিস্টেম করে এই হেলথ কার্ডটিকে চালু করেছে। তো আজকের ক্লাসের স্টুডেন্ট নেক্সট ইনফরমেশন, ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ সিমন বেইরি। এখন স্টুডেন্ট আমাদের জানতে হবে এই নীতি আয়োগটিতে হচ্ছে কি। তো আমাদের যখন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল, তখন আমাদের ভারতবর্ষকে একটি উন্নততর রাষ্ট্র করার জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু একটি নিজস্ব কমিশনকে তৈরি করেছিলেন, যে কমিশনটিকে বলা হয় আমাদের প্ল্যানিং কমিশন। এবং এই প্ল্যানিং কমিশন স্টুডেন্টস কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1950 সালে, যখন আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় এই প্ল্যানিং কমিশনটি এস্টাবলিশড হয়েছিল, যেটি আমাদের এই 2015 সালে এটির নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে। এবং এই নীতির ফুল ফর্ম কি স্টুডেন্টস? ন্যাশনাল ইনফরমেশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যার বর্তমান যে আমাদের ডেপুটি চেয়ারম্যান তিনি হলেন সুমন বেইরি। তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, DRDO এস্টাবলিশমেন্ট অ্যান্ড প্রেজেন্ট চেয়ারম্যান 1958 অ্যান্ড সমীর ভি কামত। আমাদের প্রত্যেকটা দেশের তো নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন রয়েছে, তা না হলে তো আমাদের বাইরে থেকে তো শত্রুপক্ষ যে কোনো সময় আক্রমণ করে আমাদের ধ্বংস করে দিতে পারে। তো সেই জন্যে আমাদের যে 1958 সালে উনি পণ্ডিত জওহরলাল নেহেরু একটি সংস্থাকে তৈরি করেন, যাকে বলা হয় যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা সংক্ষেপে DRDO। এবং এই DRDO স্টুডেন্ট হেডকোয়ার্টার কোথায়? এটির হেডকোয়ার্টার আমাদের ওড়িশার চাঁদিপুরে। এবং এর যে বর্তমানে আমাদের চেয়ারম্যান কে আছেন, তিনি হলেন আমাদের সমীর ভি কামত। এবং DRDOর কাজ কি? আমাদের ভারতবর্ষের যত রকমের রকেট, মিসাইল, হেভি ভেহিকলস ফর আর্মি পারপাস সমস্ত রকম জিনিসপত্র তৈরি করা। তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, প্রেজেন্ট ডিজি অফ সিভিল ডিফেন্স ফোর্স বিবেক শ্রীবাস্তবা, ফর্মার ডিজি অফ NSG। তো আমাদের সিভিল ডিফেন্স ফোর্স কি স্টুডেন্ট? আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন রকমের ডিফেন্স ফোর্স রয়েছে, যেরকম আমাদের নেভির নিজস্ব ডিফেন্স ফোর্স, আমাদের আর্মি নিজস্ব ডিফেন্স ফোর্স, আমাদের মিলিটারিতে বিভিন্ন ডিফেন্স ফোর্স। সেরকম আমাদের যে যখন বিপর্যয় হচ্ছে মোকাবিলাতে করার জন্য এবং আমাদের নানান সময় যে ইন্টারনাল ডিস্টারবেন্সগুলিতে হয়, সেগুলিকে মোকাবিলা করার জন্য বিভিন্ন সিভিল ডিফেন্স ফোর্সকে প্রয়োজন পড়ে। তো সেই যে সিভিল ডিফেন্স ফোর্স তার ডিজি বা ডাইরেক্টর জেনারেল তিনি হলেন বিবেক শ্রীবাস্তবা, যিনি আমাদের এর আগে যে NSG যা বা আমরা ন্যাশনাল সিকিউরিটি গার্ড নামে যেটি পরিচিত, তার ফর্মার ডাইরেক্টর জেনারেল ছিলেন। তো স্টুডেন্টস এই ইনফরমেশনটি তোমাদের কাছে ক্লিয়ার তো হয়েছে। তো আজকের ক্লাসের 10ম আমাদের ইনফরমেশন, থার্ড জেন্ডার মান্থলি পেনশন স্কিম স্টার্টেড বাই ঝাড়খণ্ড অ্যান্ড স্পোকিং ফ্রি স্টেট। তো আমাদের যে দেশে তো তোমরা সকলেই তো জানো যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের যারা মানুষ তো হন, তাদেরকে প্রপার সম্মান দেওয়া হয় না।
এটি যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বলে তো হচ্ছে কিন্তু নয়, প্রত্যেকটা স্টেটই থার্ড জেন্ডারদের তো হচ্ছে নিয়ে নানা রকমের প্রবলেম ক্রিয়েট তো হচ্ছে করা হয় সরকার থেকে তাদের জন্যে, নানা রকমের ওয়েলফেয়ার তো হচ্ছে সিস্টেম তো হচ্ছে করাতে হচ্ছে হয় কি, কারণ তারাও কিন্তু আমাদের মতোই কিন্তু সুস্থ এবং স্বাভাবিক রকমের মানুষ, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো এই যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের যে যারা মানুষ তাদের জন্য আমাদের যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট একটি নতুন ধরনের স্কিম চালু করেছে, সেটি কি, তাদের জন্য মান্থলি একটি পেনশন, যাতে তারা একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং এই ঝাড়খণ্ডই তো হচ্ছে হলো আমাদের ভারতবর্ষের দ্বিতীয় স্মোকিং ফ্রি স্টেট, অর্থাৎ আমাদের এই রাজ্যে বিড়ি, গুটখা, সিগারেট সমস্ত তো হচ্ছে রকমের যেগুলো স্মোকিং বা ধূমপায়ী জিনিসপত্র এটি সম্পূর্ণভাবে ব্যান করা। তো স্টুডেন্টস, এক্ষেত্রে আমাদের জানতে হবে তাহলে প্রথম যে কোন স্টেট ভারতবর্ষে এই স্মোকিংকে ব্যান করেছিল, সেটি হলো আমাদের সিকিম। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি সকলে বুঝতে পারলে, এবং আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করবে। এবং স্টুডেন্টস, তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ হচ্ছে পেতে আমাদের যে বেঙ্গল এক্সামের টেলিগ্রামতে পেজ রয়েছে সেখানে তোমরা যুক্ত হও, এবং তোমরা আমাদের এফবি পেজ, ইউটিউব, অ্যাপ, টেলিগ্রাম, শর্টস সমস্ত জায়গাতে তোমরা আমাদের দেখতে পাবে। এবং আমাদের নিজস্ব যে ইউটিউব যে চ্যানেল রয়েছে তাকে তোমরা ইউটিউবে গিয়ে তোমরা সাবস্ক্রাইবও করে দিও। এবং তোমাদের জন্য আমি তোমাদের নিজস্ব আমাদের যে টেলিগ্রাম পেজটি করে রেখেছি সেখানেও তোমরা জয়েন হতে পারো। এবং আমাদের নিজস্ব যে হেল্পলাইন তো হচ্ছে নম্বরও তো রয়েছে, সেই হেল্পলাইন তো হচ্ছে নম্বরে তোমরা কল করে তোমাদের যত রকমের কোয়ারি, যত রকমের হচ্ছে প্রশ্ন তোমরা আমাদের বলো, আমরা যথাসম্ভবভাবে চেষ্টা করে তোমাদের সব রকমভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসের স্টুডেন্ট পরবর্তী ইনফরমেশন, এবং তোমরা আমাদের কাছে যদি প্রিপারেশন করো, এখানে তোমরা টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBPKP, ANM, GNM, ম্যাথ ফাউন্ডেশন, WBP তার হচ্ছে KP, RRB, NTPC সহ আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তোমরা তার সমস্ত রকমের প্রিপারেশন অতি স্বল্প মূল্যে আমাদের এখানে করতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু স্টুডেন্ট ভর্তি চলছে, তো যারা আমাদের সাথে ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই আমাদের এই হেল্পলাইন আমাদের এই হেল্পলাইন নম্বরে হচ্ছে কল করে তা তোমাদের যত রকমের প্রশ্ন তোমরা করতে পারো। এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের এই যে আমাদের গুগল বেঙ্গল এক্সামের যে অ্যাপটি সেখানে তাকে তোমরা ইনস্টল করতে পারো। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের পরবর্তী ইনফরমেশন, তো নাম্বার 11, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে 31 মে। টোব্যাকো বা আমাদের যে স্মোকিং যে জিনিসপত্র, তো আমরা যখন কোনো অনুষ্ঠান তো হচ্ছে দেখি, তো তার শুরুতেই একটা হেডলাইন্স দেয় কি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো সেই জন্যে আমাদের যে পৃথিবীতে আমাদের যে ইউনাইটেড নেশনস একটি ডে প্রত্যেক বছর সেলিব্রেট হচ্ছে করে, সেটি হলো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এবং এটি 31 মে বা 31 মে পালিত হয়। তো স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাসে পরবর্তী ইনফরমেশন কি, প্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ ইন ইউনাইটেড নেশনস ফ্রম ইন্ডিয়া, প্রভাথি নেনি হরিশ ফ্রম 5 সেপ্টেম্বর 2024। তো আমাদের যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সংঘের প্রত্যেকটি দেশেই তো একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকেন। তো আমাদের যে ভারতবর্ষের বর্তমান যে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনি হলেন প্রভাথি নানি হরিশ। এই নামটি একটু কঠিন, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটি খুবই একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবং উনি কত সাল থেকে আছেন, উনি আমাদের এই 1 সেপ্টেম্বর 2024 থেকে তিনি এই ইউনিয়নে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো স্টুডেন্টস, এর পূর্বে আমাদের কে এই ইউনাইটেড নেশনসে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি হলেন আমাদের মিসেস রুচিরা কম্বোজ। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন, প্রেজেন্ট চিফ অফ নাভাল স্টাফ স্বামী কৃষ্ণনাথন, প্রিভিয়াস আর হরিকুমার। তো আমাদের যে এই নাভাল বা আমাদের যে নৌ বাহিনী
আমাদের তো ভারতবর্ষে তো 3টে মোট বাহিনী রয়েছে, যেরকম আমাদের স্থলবাহিনী, আমাদের বিমান বাহিনী এবং আমাদের নৌবাহিনী। তো এই যে নৌবাহিনী তার অ্যাট প্রেজেন্ট আমাদের চিফ কে রয়েছেন, স্বামী কৃষ্ণনাথন, এবং এর পূর্বে যিনি ছিলেন তিনি হলেন আমাদের আর হরিকুমার। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন, ইডি অফ এডিবি, ভিকাস সিল, এস্টাবলিশমেন্ট অফ এডিবি 1966, হেডকোয়ার্টার ম্যানিলা, ফিলিপিন্স। তো স্টুডেন্টস, এখন আমাদের জানতে হবে এই যে ইডি কথাটির অর্থ কি। তো আমাদের যে ভারতবর্ষে যত রকমের যে তথ্য তছরূপ্ত হয়, আমাদের যে অর্থ তছরূপ্ত হয়, তারা সেই সমস্ত ঘটনাতে গুলি যারা আমাদের তদন্ত করে তারাই হলো আমাদের ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরি। তো আমাদের যেরকম আমাদের যে ব্যাংকগুলো রয়েছে, তো সেখানেও কিন্তু তাদের নিজস্ব ইডিতে কে তারা রিক্রুটমেন্ট করে। তো আমাদের যে এই এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারও নিজস্ব ইডি রয়েছে। তো তিনি হলেন ভিকাস সিল। এবং আমাদের এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি, এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছিল? এটি এস্টাবলিশমেন্ট হয়েছে 1966, এবং এর হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলাতে। তো আজকের ক্লাসের স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন, হাইড্রোকার্বন মৌ সাইন্ড বাই ইন্ডিয়া অ্যান্ড গায়ানা। তো হাইড্রোকার্বন কি স্টুডেন্টস? আমাদের যে পেট্রোল, দেন আমাদের যে মিথেন, এইসব যে গ্যাস থেকে আমরা যে জ্বালানি গুলি উৎপাদন করি, সেই জ্বালানি গুলিকেই হাইড্রোকার্বন বলা হয়। এবং এই 2024 সালে ভারতবর্ষ গায়ানা, যেটি আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ, সেই গায়ানার সাথে এই মৌটি সাইন করেছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসের নাম্বার 16 ইনফরমেশন, প্রেজেন্ট এমডি অফ সেবি, গ্রামমোহন রয়। সেবি এস্টাবলিশমেন্ট 1988, সেবি অ্যাক্ট 1992 বাই নরসিংহ রয় কমিটি। এখন আমাদের স্টুডেন্ট জানতে হবে এই যে এমডি কথাটির মানে কি। তো প্রত্যেকটা যে আমাদের যে কোম্পানি, সেটি আমাদের ছোট হোক কি বড়, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু তার একজন করে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর থাকবেন। কারণ ম্যানেজিং ডিরেক্টর না থাকলে কিন্তু সেই কোম্পানিকে চালানো সম্ভব হয় না। কারণ কোম্পানিতে বিভিন্ন রকমের এমপ্লয়িরা কাজ করে, তো তাদের যে নিজস্ব রকমের ডিমান্ড, তাদের নিজস্ব রকমের কাজের যে স্টাইল, সেই কাজগুলিকে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর তিনি ঠিক করেন। তো আমাদের এই যে সেবি, যাকে বলা হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারও নিজস্ব এমডি রয়েছেন, তিনি কে? গ্রামমোহন রয়। এবং আমাদের এই যে সেবি, এটি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল? 1988 সালে। এবং এটি কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছে? 1992 সালে যে সেবিতে অ্যাক্ট, তার মাধ্যমে এটি এস্টাবলিশমেন্ট হয়েছে। এবং এটিকে নরসিংহ রয় কমিটি প্রথম রেকমেন্ডেড করেছিল। তো স্টুডেন্ট, আজকের ক্লাসের পরবর্তী ইনফরমেশন, প্রেজেন্ট ডিজি অফ এসএসবি দলজিৎ সিং চৌধুরী। তো ডিজি তো আমি তোমাদের একটু আগেই তোমাদের বললাম যে ডিজি কথাটির অর্থ কি। ডিজির অর্থ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি। এবং আমাদের এই যে এসএসবি, এর সম্পূর্ণ কথা কি? সশস্ত্র সীমা বল। তো কারণ আমাদের যে ভারতবর্ষে তো বিভিন্ন রকম মিলিটারি ব্রাঞ্চ রয়েছে, যেরকম আমাদের 36th আমাদের ব্যাটালিয়ন ফোর্স, আমাদের টেরিটোরিয়াল আর্মি, দেন আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেরকমই আমাদের এই সশস্ত্র সীমাবল বা এসএসবিও একটি পার্ট। তো তার অ্যাট প্রেজেন্ট আমাদের যে হেড কে রয়েছেন, দলজিৎ সিং চৌধুরী। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের ক্লাসের নাম্বার 18 ইনফরমেশন, সেক্রেটারি অফ আরআরবি অরুণ নায়ার। এখন আমাদের জানতে হবে আরআরবি কি। আরআরবি হলো রিজিওনাল রুরাল ব্যাংক। এবং এটি স্টুডেন্ট কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছে? 1975 সালে যে আরআরবি অ্যাক্ট, তার মাধ্যমে। এবং এর প্রেজেন্ট আমাদের সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? তিনি হলেন অরুণ নায়ার। তো আজকের ক্লাসের স্টুডেন্ট পরবর্তী ইনফরমেশন নাম্বার 19, প্রেজেন্ট চেয়ারম্যান অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জয়া ভার্মা সিনহা।
রেলওয়ে বোর্ড এস্টাবলিশমেন্ট 1905। তো স্টুডেন্টস আমরা তো সকলেই তো আপকামিং যে রেলের এক্সাম রয়েছে তা আমরা দিতে যাব। তো এখন আমাদের যে জানতে হবে এই যে রেলওয়েতে হচ্ছে বোর্ড, এটি প্রথম কত সালে এস্টাবলিশড হয়েছিল। এটি 1905 সালে এস্টাবলিশমেন্ট হয়েছে এবং এটি যখন এস্টাবলিশমেন্ট হয়েছিল সেই সময় থেকে 2024 সাল পর্যন্ত মোট 125 বছরে কিন্তু একজন মহিলা এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRBর কোনো হেড তো হচ্ছে হননি। সেই প্রথাকে ভেঙে 125 বছর তো হচ্ছে পরে জয়া ভার্মা সিনহা, যিনি 1988 সালের একজন IRS বা ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের একজন যিনি অফিসার, তিনি এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRBর চিফ হয়েছেন। তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, NRI ডে সেলিব্রেটেড ইন 9th January, first celebrated in 2015, in 2023 celebrated in Indore, Madhya Pradesh। তো NRI কথাটির অর্থ কি? ন্যাশনাল অ্যান্ড আমাদের রিজিওনাল অ্যান্ড ইন্ডিয়া। তো সরি স্টুডেন্টস, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ যারা প্রবাসী ভারতীয় তাদেরকে এই NRI বলা হয়। এবং এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছিল? 2015 সালে 9th জানুয়ারিতে আমাদের যে মাননীয় যে নরেন্দ্র দামোদর প্রদীপ, যিনি আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, তিনি আমাদের প্রবাসে যারা ভারতীয়রা রয়েছেন এবং তাদের সুবিধার জন্য এবং তারা যে আমাদের যে রেমিটেন্স হচ্ছে পাঠান, যার মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতি খুবই উন্নত হচ্ছে হয়। তো সেই জন্যে এই তাদের হচ্ছে প্রপার সম্মান দেওয়ার জন্যে তিনি এই NRI ডে প্রথম চালু করেন এবং 2024 সালে এটি আমাদের যে মধ্যপ্রদেশের একটি যে শহর ইন্দোর, সেখানে এই ডেটি সেলিব্রেট করা হয়েছে। তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী ইনফরমেশন, প্রেজেন্ট চেয়ারম্যান অফ বিমস্টেক ইন্দ্রামণি পান্ডে, হেডকোয়ার্টার ঢাকা। এখন আমাদের জানতে হবে এই যে বিমস্টেকের সম্পূর্ণ কথাটি কি? বে অফ বেঙ্গল অফ ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন। এই ইনফরমেশনটি কিন্তু আমাদের যে গত বছরের যে আমাদের WBCS এর পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু স্টুডেন্ট প্রশ্নটি এসছে। এবং এই বিমস্টেকের বর্তমান যিনি যে হেড রয়েছে তিনি হলেন আমাদের ভারতবর্ষের ইন্দ্রামণি পান্ডে এবং এর হেডকোয়ার্টার কোথায়? ঢাকা, বাংলাদেশ। এবং এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছে? 1997 সালে। তো স্টুডেন্টস আজকের ক্লাসের আমাদের পরবর্তী ইনফরমেশন, ইউনেস্কো হেরিটেজ সেশন 2024 49th, India's cleanest airport 2024, বেগুমপাট এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। তো স্টুডেন্টস আমাদের যে এই ইউনেস্কো যে হেরিটেজ, এই ইউনেস্কো হেরিটেজের অর্থ কি? এই যে ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই ইউনেস্কো থেকে প্রত্যেক বছর বিভিন্ন দেশে হেরিটেজ সেশন অনুষ্ঠিত হয়। এর কারণ হলো আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যে হেরিটেজ গুলি রয়েছে সেই হেরিটেজ গুলিকে সংরক্ষণ করার জন্য, সেই যে হেরিটেজ গুলিকে রক্ষা করার জন্য, তার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স গুলিকে পাবলিক অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বছর তারা একটি সেশনকে হেল্ড করে এবং এটি আমাদের ভারতবর্ষে বর্তমানে অনুষ্ঠিত হয়েছে এবং এটি আমাদের 49th ইউনেস্কো হেরিটেজ সেশন। এবং আমাদের যে ভারতবর্ষের যে বর্তমানে সবথেকে পরিষ্কার এয়ারপোর্ট কোনটি? সেটি হলো আমাদের বেগুমপাট এয়ারপোর্ট, যেটি হায়দ্রাবাদে অবস্থিত। এখন স্টুডেন্টস আমাদের জানতে হবে ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো আমাদের এই ভারতবর্ষে বর্তমানে মোট 35টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং তোমরা যদি এয়ারপোর্টের সংখ্যা যদি দেখো সেটি হলো আমাদের 346টি। তো স্টুডেন্টস আজকের এই ইনফরমেশনটা তোমরা বুঝতে পারলে। তো আমাদের নেক্সট ইনফরমেশন, হেইলি ট্যাক্সি সার্ভিস ইন্ট্রোডিউসড ইন বেঙ্গালুরু।
এই হেলি ট্যাক্সি সার্ভিস কি? আমাদের যে বেঙ্গালুরুতে যে ক্যাম্পে গোয়াদা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, সেখানে তো প্রচুর মানুষ প্রত্যেকদিন ল্যান্ড করেন, কারণ এটি আমাদের দক্ষিণ ভারতের সবথেকে বিজিয়েস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সেখান থেকে বেরোনোর পরে তো বেঙ্গালুরু তথা কর্ণাটকের বিভিন্ন জায়গাতে মানুষের যাওয়ার প্রয়োজন পড়ে। তো ওই জন্য আমাদের যে কর্ণাটকের গভর্নমেন্ট একটি নতুন ধরনের ট্যাক্সি সার্ভিস চালু করেছে, যেটি এই হেলি ট্যাক্সি সার্ভিস। অর্থাৎ মানুষ এয়ারপোর্টে ল্যান্ডিং করবে, এয়ারপোর্টের বাইরেই আমাদের যে লাউঞ্জেতে হচ্ছে মধ্যেই তাদের নিজস্ব ট্যাক্সি সিস্টেম রয়েছে, তারা সেখান থেকে ট্যাক্সি ধরবে, পিক আপ হবে, তারা তাদের গন্তব্যে চলে যাবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারলে। তো আমাদের নেক্সট ইনফরমেশন, প্রেজেন্ট ডিএস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গিরিধর আমরেন। তো এখন আমাদের স্টুডেন্ট জানতে হবে এই যে ডিএস কথাটির অর্থ কি। ডাইরেক্টর সুপার, কারণ আমাদের যে গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া তাদের নিজস্ব ডাইরেক্টর সুপার লাগে। এর কারণ আমাদের ভারতবর্ষে যখন যে এই ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যখন বড় বড় রিপোর্টকে আমাদের প্রেসিডেন্টের কাছে পাবলিশ করে, সেই রিপোর্ট হচ্ছে ওগুলিকে পাবলিশ করাতে হচ্ছে পূর্বে এই ডিএস বা ডাইরেক্টর সিনিয়র যারা অফিসার তাদের কাছে এগুলি সম্পূর্ণভাবে চেক করাতে হয়। তো এই আমাদের যে প্রেজেন্ট যে ডিএস রয়েছেন তিনি হলেন গিরিধর আমরেন। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে 8 অক্টোবর, চিফ বিবেক রাম চৌধুরী। তো আমাদের ভারতবর্ষে তোমরা সকলেই যারা মোট 3টে বাহিনী রয়েছে, আমাদের স্থলবাহিনী, জলবাহিনী এবং আমাদের যে বিমান বাহিনী। তো আমাদের এই যে বিমান বাহিনী বা ইন্ডিয়ান যে এয়ারফোর্স, এটিতে আমাদের পৃথিবীর নানান দেশের আমাদের বিভিন্ন আমাদের যে গঠনমূলক এবং আমাদের সেবামূলক কাজ করে থাকে। যেরকম আমাদের যখন এই কাতারে যখন সমস্যাটা যখন আমাদের কুয়েতে যখন সমস্যা হয়েছিল, তখন কুয়েত থেকে ভারতীয়দের করার জন্য অপারেশন অজয়, দেন আমাদের যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যে যুদ্ধটা চলছে, সেইগুলিতে করার জন্য আমাদের নিজস্ব অপারেশন করে ভারতীয়দের ফিরিয়ে আনা, বার্মাতে যে ক্যাম্পেনগুলিতে চলছে, বার্মাতে যে মিলিটারি যে অব্যবস্থা চলছে, সেগুলিকে থেকে ভারতীয়দের রক্ষা করার জন্য এই ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ডে আমরা কবে সেলিব্রেট করি? 8 অক্টোবর। যার প্রেজেন্ট চিফ যে রয়েছে তিনি হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি প্রীতি সুদা। এখন আমাদের জানতে হবে স্টুডেন্টস, এই যে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটি কত সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছিল? 1925 সালে। এবং এটি কোন কমিশনের দ্বারা এস্টাবলিশমেন্ট হয়েছে? লি কমিশন, যারা 1920 সালে এই ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে এস্টাবলিশমেন্ট করার যে অ্যাক্ট সেটি নিয়ে ইউনাইটেড কিংডম থেকে ভারতবর্ষে এসেছিল। সেই সময় কিন্তু একে আমাদের ইউপিএসসি বলা হতো না, সেই সময় বলা হতো তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস। তো এখন স্টুডেন্ট, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ভারতবর্ষে প্রথম কে আমাদের আইসিএস পাশ করেছিলেন? তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি ব্রিটিশদের সেই ইংল্যান্ডেতে গিয়ে ব্রিটিশদের মুখে ঝামাকালিতে দিয়ে চুনকালিতে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ভারতীয়রাও ব্রিটিশদের সমান্তে হয়ে তারা আইসিএস পরীক্ষা ক্র্যাক করতে পারে এবং সিভিল সার্ভিস অফিসার হতে পারে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে পরবর্তী ইনফরমেশন, হোয়াইট ওয়াটার অফ ইন্ডিয়া হেল্ড ইন বারাণসী ঋষিকেশ। এই হোয়াইট ওয়াটার ব্যাপারটি আর কিছুই তো নয়, আমাদের যে গঙ্গাতে নদী, এই গঙ্গাতে নদীকে আমাদের যে এত পলিউশন বেড়েছে, সেই পলিউশন বা দূষণ থেকে রক্ষাতে করার জন্যে ভারত সরকার আমাদের যে বারাণসী এবং ঋষিকেশে এই হোয়াইট ওয়াটার যে পলিসি এটিকে উদ্বোধন করেছে। তো স্টুডেন্ট, আজকের ক্লাসের নেক্সট ইনফরমেশন, ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হেল্ড ইন বিকানির, রাজস্থান। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষে আমাদের যে বিকানির, যেটি আমাদের রাজস্থানে রাজ্যে অবস্থিত, সেখানে যে ক্যামেল বা আমাদের যে উটের এক নিজস্ব যে উৎসব পালন করার জন্যে ভারত সরকার এই 2024 সালে সেখানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক উট উৎসবকে উদ্বোধন করেছে এবং তাকে পালন করেছে। তো আজকের ক্লাসে পরবর্তী ইনফরমেশন, 27 ন্যাশনাল ইউথ
ফেস্টিভ্যাল 2024 held in Nasik, Maharashtra. ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, আমরা তো সকলেই তো নানা রকম ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করি, যেরকম আমাদের দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজা, নবরাত্রি, সেরকম আমাদের ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল। ইউথ মানে কি? ইউথ মানে হচ্ছে যুবা, যুবারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তো এই যুবাদের জন্যে তারা যাতে নতুন করে তারা এস্টাবলিশমেন্ট হতে পারে, তারা এমপ্লয়েড হতে পারে, এই জন্যে নরেন্দ্র মোদী সরকার এই 2024 সালে ভারতবর্ষে 27th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালকে মহারাষ্ট্রের যে নাসিকে তিনি প্রথম উদ্বোধন করেছেন এবং সেখানে এটি সেলিব্রেট হয়েছে। তো আজকের ক্লাসে পরবর্তী ইনফরমেশন, ফার্স্ট এআই মডেল স্কুল ইন্ট্রোডিউসড ইন কেরালা। তো স্টুডেন্ট, আমরা সকলেই জানি বর্তমানে যুগ এআই এর যুগ। এআই এর সম্পূর্ণ কথা কি স্টুডেন্টস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না হলে ভারত এখন পৃথিবীতে সমস্ত কাজই কিন্তু অক্ষম। কারণ আমাদের যে ইলন মাস্ক, তিনি কিন্তু এআই এর ওপরে সর্বোত্তমভাবে কাজ করছেন এবং তার নতুন নতুন ভাবে আবিষ্কার করে তার নিজস্ব যে আমাদের যে স্যাটেলাইট সিস্টেম, যাকে আমরা স্টারলিংক বলা হয়, তার নিজস্ব কার, যাকে টেসলা ইলেকট্রিক কার, সেখানে কিন্তু তিনি এআইকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণে একটি ডেভেলপমেন্ট করেছেন। তো সেরকম একই ভাবে ভারতবর্ষের কেরালাতে এই এআই মডেলকে কাজে লাগিয়ে তারা স্কুলে স্টুডেন্টকে তারা শিক্ষিত করে তুলছে, যাতে এই স্টুডেন্টদের এআইকে নিয়ে আরও নতুন করে ইনফরমেশন তারা পায় এবং তারা এআই সম্বন্ধে আরও প্রচুর ইনফরমেশন তারা গেইন করতে পারে। এবং স্টুডেন্ট, এই যে কেরালার রাজধানী শহর কি? তিরুবনন্তপুরম। এবং কেরালাতে একটি এয়ারপোর্ট রয়েছে, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি ভারতবর্ষের প্রথম সোলার এয়ারপোর্ট। তো স্টুডেন্ট, আজকের ক্লাসের নেক্সট ইনফরমেশন, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম স্টার্টেড ইন 2015। তো নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় আসেন 2014-তে, তখন উনি প্রথমেই ভারতবর্ষকে পৃথিবীর যে উন্নত দেশগুলি আমাদের পশ্চিমের তাদের মতো করে তোলার জন্য একটি ইনিশিয়েটিভ নেন, যেটি হলো এই মেক ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের জিনিস আমরা আর ভারতবর্ষের বাইরে থেকে আমরা তো তৈরি করব না, ভারতবর্ষের জিনিস আমাদের নিজস্ব কাঁচামালকে নিয়ে আমরা ভারতবর্ষের বুকে বসেই সেই জিনিসগুলিকে তৈরি করব, আমরা নিজেরাও ব্যবহার করব এবং বাইরে রপ্তানি করব। এবং এটি 2015 সালে প্রথম এই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছিল। তো আজকের ক্লাসে স্টুডেন্ট, পরবর্তী প্রশ্ন, মিনিস্ট্রি অফ আয়ুষ সর্বানন্দ সোনোয়াল। তো স্টুডেন্ট, এখন আমাদের জানতে হবে এই আয়ুষ কি। এই আয়ুষ কথাটি মানে হলো আমাদের যে যত রকমের যে ওষুধি, ভেষজ ওষুধ, ইউনানি, ন্যাচুরোপ্যাথি, সেইগুলিতে যারা কন্ট্রোল করে যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি হলো এই মিনিস্ট্রি অফ আয়ুষ। তো তার বর্তমানে আমাদের মন্ত্রী কে আছেন? সর্বানন্দ সোনোয়াল। তো নেক্সট স্টুডেন্ট, এবেল প্রাইজ ইজ গিভেন ফ্রম নরওয়ে, নোবেল ইন ম্যাথামেটিক্স। তো স্টুডেন্ট, এখন আমরা তোমাদের যখন আমি নোবেল বললাম, নোবেলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন এই নোবেল প্রাইজ প্রথম কোন দেশ থেকে দেওয়া হয়েছিল? এটি দেওয়া হয়েছিল সুইডেন থেকে, এবং এটি স্যার আলফ্রেড নোবেল, যিনি ডায়নামাইটের আবিষ্কারকর্তা, তার নামানুসারে এই নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং এই নোবেল প্রাইজ স্টুডেন্ট কোন কোন বিষয়ের উপর দেওয়া হয়? আমাদের ইকোনমিক্স, আমাদের সায়েন্স, আমাদের মেডিসিন, আমাদের পিস অ্যান্ড আমাদের যে ম্যাথামেটিক্স, এই 5টি বিষয়ের উপর দেওয়া হয়, এবং আমাদের ইকোনমিক্স, এই বিষয়গুলির উপর দেওয়া হয়। এর মধ্যে যে এবেল প্রাইজ, সেটি আমাদের দেওয়া হয় আমাদের নরওয়ে থেকে, যেটিকে বলা হয় আমাদের হেড প্রাইজ অফ ম্যাথামেটিক্স। তো স্টুডেন্টস, ঠিক একইভাবে ভারতবর্ষে যে বিজ্ঞান বা সায়েন্স থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটি কি? কলিঙ্গ অ্যাওয়ার্ড, যেটি উড়িষ্যাতে থেকে দেওয়া হচ্ছে। এবং উড়িষ্যার যে বর্তমান উড়িষ্যার যে সিএম ছিলেন নবীন পট্টনায়ক, ফর্মার সিএম, তার সময় থেকে এই যে কলিঙ্গ অ্যাওয়ার্ড এটিকে দেওয়া হয়। এবং এই অ্যাওয়ার্ডটিকে বলা হয় আমাদের যে সায়েন্সের ভারতবর্ষের হেড সায়েন্স অ্যাওয়ার্ড বা টপ সায়েন্স অ্যাওয়ার্ড। তো স্টুডেন্ট, আজকের ক্লাসের শেষ ইনফরমেশন, বোয়িং অফিস ওপেনড ইন উত্তরপ্রদেশ বা ইউপি। তো স্টুডেন্ট, এই বোয়িং কি? তো বোয়িং হলো আমাদের পৃথিবীতে যে বিভিন্ন রকমের তো এরোপ্লেন
আমাদের ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, যেরকম আমাদের বোয়িং, এয়ারবাস, দেন আমাদের লুফথানসা, হ্যান্সা, দেন আমাদের লকেট মার্টিন, সেরকমই এই বোয়িংও একটি হচ্ছে কোম্পানি, যেটি আমাদের ইউকের একটি সম্পূর্ণভাবে কোম্পানি, সরি স্টুডেন্ট, ইউনাইটেড স্টেটসে। তো এই বোয়িং ইন্ডিয়া উত্তরপ্রদেশে তাদের নিজস্ব অফিস তৈরি করেছে। এর কারণ আমাদের উত্তরপ্রদেশে তথা ভারতবর্ষে তাদের নিজস্ব যে বিমানগুলি তৈরি করার জন্য এই অফিসটি তৈরি করা হয়েছে। তো স্টুডেন্টস, আজকের তো হচ্ছে ক্লাস আমি তোমাদের জন্য এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। তো যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করলে, তারা যদি আমার ক্লাসটি ভালো লাগে তো ক্লাসটিকে তোমরা আমাদের সাথে জয়েন হও। আমাদের এখানে হেল্পলাইন নম্বর দেওয়াতে রয়েছে 7003840858, এই নম্বরে তোমরা ফোন করো। এইটি আমাদের নিজস্ব অ্যাডমিশন এবং হেল্পলাইন নম্বর। তোমরা এখানে কল করে তোমাদের যত রকমের কোয়ারি, যত রকমের প্রশ্ন তোমরা আমাদের এখানে করো। আমরা যতটা সম্ভবভাবে চেষ্টা করে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম যে ইউটিউব চ্যানেলটি, তাকে তোমরা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে নিজস্ব টেলিগ্রাম পেজ রয়েছে সেখানেও তোমরা জয়েন হতে পারো। এবং আমাদের এখানে তোমরা এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত এক্সামের প্রিপারেশন করতে পারবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমি তোমাদের জন্য এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়েছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। গুড নাইট।